সবচাইতে বড় কলঙ্ক হচ্ছে আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু এখনো বস, উনি ইচ্ছা করলে এক কলমের খোঁচা দিয়ে ডক্টর ইউনূসকে বরখাস্ত করতে পারেন, এবং তখন ডক্টর ইউনূস আদালতে গেলেও কিন্তু জিতবেন না। আদালত বলবে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, উনি আপনাকে বরখাস্ত করেছে, আপনি কে, আপনি এখন যান, আপনি গ্রামীণ ব্যাংকে চলে যান, আপনার হয়ে যাবে, 32 নম্বরের কাছে চলে যাবে। তো ওইটা এখন বোধহয় হাসিনা করবে না, তবে ওইটাই যথেষ্ট না। এখন এই যে অপারেশন ডেভিল হান্ট সরকার যদি সত্যি মিন করে থাকে, তাহলে 64টা এসপি, ডিসি, ইউএনও এবং একেবারে সেকশন অফিসার থেকে সেক্রেটারি পর্যন্ত যেগুলো আছে, ধরেই নেবেন কমপক্ষে 90 জন আওয়ামী ঘরানার, তা না হলে চাকরি পেত না। পুলিশ এবং আওয়ামী লীগের জুম মিটিংয়ে একজন আওয়ামী লীগ নেতা বলতেছিলেন যে আমাদের প্রধান টার্গেট হচ্ছেন সেনাপ্রধান ওয়াকার, কারণ ওয়াকার তাদের সাথে বেইমানি করেছে, অর্থাৎ ওয়াকারকে তারা প্রথম টার্গেট করে দিয়েছে, কারণ মনে করতেছে ওয়াকারকেই প্রথম শেষ করতে হবে। আসলে কি এটা বাস্তবতা, নাকি তারা নতুন কোনো প্ল্যান করে ওয়াকারের বিষয়টি ফাঁস করেছেন যে ওয়াকার তাদের শত্রু? এমনও তো হতে পারে ওয়াকারকে শত্রু বানিয়ে হয়তো বা ওয়াকারের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছে বা যোগাযোগ হচ্ছে। এই বিষয় নিয়ে আলোচনা করব। এর আগে ওয়াকারকে নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটু আলোচনা শুনবো তাজ হাশমি সাহেবের। আলোচনাকে শুনে আসি, এরপর কথা বলবো, বিস্তারিত বলবো। তো কিছু কাজ সম্পন্ন হয়েছে, যারা এগুলো করেছেন ছাত্র জনতা, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। আমি গতকালকের অনুষ্ঠানে বলেছি, কিছু নব্য দালাল, আওয়ামী দালাল, তারা মাঠে নেমেছেন। তারা এখন প্রমাণ করতে চাইছেন যে এটা একটা অ্যানার্কি হচ্ছে, দেশে এক ধরনের অরাজকতা শুরু হয়েছে 32 নম্বর ভাঙ্গা থেকে শুরু করে। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই নব্য আওয়ামী দালালদের একাংশ হচ্ছেন ভালো মানুষ, তারা ঠিক বিপ্লব কি জিনিস, বিপ্লবে কি হয় না হয় এগুলো সম্পর্কে অভিহিত নন। আমি তাদেরকে দ্য বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি। তারা না জেনে স্টেটমেন্ট দিয়েছেন যে এই বাড়ি ভাঙা ভালো কাজ না। আর এই বাড়ি ভাঙা তো উচিত ছিল 5ই অগাস্টেই শুরু হওয়া উচিত ছিল। অগাস্টের 15 তারিখের ভেতরে যেটা সম্পন্ন হবার কথা ছিল, সেটা হলো ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখে বিলম্বিত। দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য রেভলিউশন। ফরাসি বিপ্লব 10 বছর চলেছে, তো আমাদেরটা তো 6 মাস হয়েছে। বিপ্লবে এখন অনেক বিপ্লবী সরকার গঠিত হয়নি, সেই সুযোগেই আওয়ামী পন্থীরা এবং সরকারের যারা আশীর্বাদ পুষ্ট ছিল আওয়ামী সরকারের, তারা আবার জেকে বসেছেন, এবং তারা অনেকেই দু একজন পালিয়ে গিয়েছিল, তারা ফিরে এসছে। সরকারের কিছু বিলম্বিত বোধোদয় হয়েছে প্রেসারের ফলে। আমরা যে সারাক্ষণ বলে যাচ্ছি যে এটা কোমর ভাঙা সরকার, এটা একটা শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টার সরকার। এই উপদেষ্টারও না, মানে ডক্টর ইউনূস তো প্রধান উপদেষ্টা, এটা হচ্ছে আসলে ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুলের সরকার। সেখানে 2-4 জন ইউনূসপন্থী লোক নিয়ে উনি একটা সরকার করেছেন বলে মনে করেন। ডিলিউশনাল, উনি একটা ডিলিউশনের ভিতরে আছেন যে উনাকে যেহেতু পৃথিবীর সবাই মনে করছে উনি বাংলাদেশের সরকার প্রধান। এটা তো সত্য না, এটা একটা ডিলিউশন। যাই হোক, ওই ডিলিউশন দিয়ে 6 মাস চলে গেল, এবং আরো কতদিন যায় আল্লাহ জানে। তবে এই কথা বলার অপেক্ষা রাখে না যে ইউনূস সরকার বা তথাকথিত ইউনূস সরকার শতকরা প্রায় 90% ফেইল করেছে। তবে এক্ষুনি তার আমি অপসারণ চাই না, অপসারণ চাইলে আবার এর পরবর্তীতে আসবে অ্যানার্কি। অ্যানার্কির চাইতে একটা খারাপ সরকার ভালো, সেজন্য ইউনূস সরকার টিকে থাকুন, আমি সেটা চাই। তবে এখন সরকারের বোধোদয় হয়েছে। তারা শনিবার 8ই ফেব্রুয়ারি তারা একটা মুখ ভর্তি একটা, যেটাকে বলে মাউথফুল একটা আন্দোলন শুরু করেছে সরকার, অপারেশন ডেভিল হান্ট, শয়তানকে শিকার করার একটা আন্দোলন অপারেশন তারা চালু করেছেন। শব্দগুলো ইংরেজিতে খুব মজার, অপারেশন ডেভিল হান্ট। এবং শনিবার থেকে নিয়ে অদ্যাবধি তারা মাত্র 3 জন এসপি
পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ 3 জনকে মাত্র অপসারণ করেছেন 64টা জেলা। আর যেখানে যেখানে হাসিনার মনোনীত যারা যারা চাকরিতে ছিল এবং এখনো আছেন, আমরা তর্কের খাতিরে ধরেই নিতে পারি 64টা জেলার 64 জন এসপি একেবারেই হাসিনার নিকট এর লোক। এরা স্বৈরতন্ত্রপন্থী। 1 নম্বর হচ্ছে খুনি, 2 নম্বর লুটেরা, 3 নম্বর দেশদ্রোহী। এদেরকে নিয়েই আসিফ নজরুল ওয়াকারুজ্জামানের সরকার চলছে। এবং আমি বিশ্বাস করি এসপি এবং উপরে 2-4 জনকে সরানো হয়েছে, মনিরুল ইসলাম অথবা ডিবি হারুন, এই 2-4 জন সরানো হয়েছে। বাদ বাকি সেট আপ 100% না হলেও 99% আওয়ামী সেট আপ। এই এখন একজনকে মোল্লা নজরুল ইসলাম নামে একজন ডিআইজি কে ফাইনালি অপসারণ করা হলো। এই মোল্লা নজরুল ইসলাম ছিলেন ডিআইজি মনিরুল ইসলামের সঙ্গে মিলে তারা বাংলাদেশে ওই যে জঙ্গি জঙ্গি নাটক, এইখানে জঙ্গি পাওয়া গেছে, ওইখানে জঙ্গি পাওয়া গেছে, রাত্রেবেলা ক্রস ফায়ার, রাত 3টার সময় এই 8-10 জন মহিলা শিশু সহ 8-10 জনের লাশ পাওয়া যাচ্ছে একটা 5 তলা বিল্ডিং এ। তারা নাকি ওই 5 তলা বিল্ডিং থেকে আইসিস এর পক্ষে স্লোগান দিয়েছিল, সেখানে আইসিস এর ফ্ল্যাগ রয়েছে। প্রায় 20 বছর যাবৎ টেরোরিজম পড়িয়ে এবং তার চর্চা করে যেটা জানলাম, সন্ত্রাসীরা কোনোদিনও তাদের কোনো সিগনেচার রেখে দেয় না। যে আইসিস এর সন্ত্রাসী হবে সে তার ঘরে আইসিস এর ফ্ল্যাগ টাঙিয়ে রাখবে না, যেটা মনিরুল ইসলাম এবং মোল্লা নজরুল ইসলামরা হাসিনার নির্দেশে যে জঙ্গি জঙ্গি নাটক খেলেছিল। এটা শুরু হয়েছিল 1996 সালে, সেটা এখনো চলেছে হাসিনা যাওয়া শেষ পর্যন্ত। তাদের মাত্র একজনকে সরিয়েছে আর 3 জন এসপি সরিয়েছে, আর একজন দারোগা বোধহয় ওই ইয়ের গাজীপুরের। বাদ বাকিগুলো কি দোষ করলো? ওগুলোকে সরাচ্ছেন না কেন? যাই হোক, এই যে মোল্লা নজরুল ইসলাম ডিআইজি যাকে সরানো হলো এখন, সে 5ই আগস্টের পরে পালিয়ে চলে গেছিল শারজা থেকে ফেরত এসছে যখন পুলিশের ভিতরে অনেককে ফিরিয়ে আনা হলো, যারা জয়েন করলেন তাদেরই একজন হচ্ছেন ডেভিল, হচ্ছেন মোল্লা নজরুল ইসলাম। হাসিনার এইরকম ডেভিল শয়তান পুলিশ, আর্মি, ব্যুরোক্রেসি সর্বত্র, নেভি, এয়ারফোর্স, আর্মি, পুলিশ, ব্যুরোক্রেসি সর্বত্র গিজ গিজ করছে। এদেরকে ধরতে না পারলে এবং সরকার যদি চিনতে না পারে, তাহলে মনে করব সরকার অথর্ব, ব্যর্থ এবং সরকার উৎসাহী নয়, এদেরকে ধরার ব্যাপারে উৎসাহী নয়। সরকার ইচ্ছুক নয় যে হাসিনা সরকারকে পুরোপুরি উৎখাত করা হোক। কিন্তু বিপ্লবীরা বসে নাই, তারা 32 নম্বর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামীদের বাড়িঘর ভেঙে এটা প্রমাণ করলো যে বিপ্লব বন্ধ হয়নি এবং দরকার হলে আবারও হবে। আমরা একটা নতুন শব্দ চয়ন করেছি যে এখন অনেক কিছুই 32 নম্বর করে দেয়া হবে। হাসিনা যদি আরেকটা বক্তব্য দেয় তাহলে কিন্তু টঙ্গীপাড়া এবং গোপালগঞ্জের একটা বিরাট অংশ 32 নম্বর করে দেয়া হবে। তবে হাসিনা এবং বেনজির এই 2 ডেভিল 2টা সত্য কথা বলেছে। এটা বলেই আমি আপনাদের আজকের কথা শুরু করছি। কি সত্য কথা বলেছে হাসিনা? হাসিনা রয়েছে বিতর্কিত বক্তৃতা, যেটার জন্য 32 নম্বর ভাঙলো, সুধা সদন ধ্বংস হয়ে গেল, সবকিছু, বহু আওয়ামীদের বাড়িঘর সম্পত্তি নষ্ট হলো। সেখানে হাসিনা একটা সত্য কথা বলেছে, কিন্তু ওই বক্তৃতায় সে সত্য কথাটা হচ্ছে কি, আমরা এত উন্নয়ন করলাম, এত কাজ করলাম, দেশের লোককে এত চাকরি দিলাম, কিন্তু আমাদের সম্পত্তি যখন ভাঙতে আসলো একটা লোকও আমাদের পাশে এসে দাঁড়ালো না। ডিজাভু 1975 তাই হয়েছিল। শেখ হাসিনা, তোমার বাবা, ভাই, অন্যদের যখন ওই ডেভিলদের যখন নরকে পাঠিয়ে দেয়া হলো, জনগণ
হই হই করেছে, হইচই করেছে, হই হই রই রই কাণ্ড, মিষ্টি বিতরণ করেছে, খুশি হয়েছিল যে ফেরাউনের হাত হইতে দেশ মুক্তি পাইয়াছে। বলেছিল কে? আপনার বাপের স্পিকার আব্দুল মালেক উকিল। ভুলে গেলেন হাসিনা? তো এখনো আপনি বলছেন এত কিছু করলাম, উন্নয়ন 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 করলাম, উন্নয়নের তসবি আপনি ই করলেন, তো লোকজন কেউ আসলো না, চক্ষু লজ্জাও নাই যে এত পয়সা করি খাইছি হাসিনার। আর যদি সত্যি সত্যি উন্নয়ন হয়ে থাকে, মেট্রো রেল আর এই যে রাস্তাঘাট, ফ্লাইওভার, এগুলো যদি জনগণ উন্নয়ন মনে করত, তাহলে তো লোকজন এগিয়ে আসতো। এগিয়ে আসলো না কেন? কারণ আপনার ওই হাসিনার আবার বেনজির আইজি, সে কিন্তু ওই যে একটা অডিও টেপ ছেড়েছে, তার ভেতরে সে একটা সেন্টেন্স, একটা কথা, খুব সত্য কথা বলেছে। ওই কথা বলাতে আবার পুলিশ বিভাগের অনেক লোক নারাজ। হ্যাঁ, এটা কি বললো, আমাদেরকে বিবস্ত্র করে দিল। সে কথাটা কি? বেনজির সত্য কথাটা বলে দিয়েছে। কি সত্য কথাটা? যে আমাদের ভয় পাবার কিছু নেই, পুলিশের 90% তো আওয়ামী লীগের লোক। সে এবং হাসিনা এবং অন্যান্য যে মনিরুল ইসলাম, বিবি হারুন, এরা তো বেছে বেছে আওয়ামী ঘরানার লোকদেরকে পুলিশে চাকরি দিয়েছিল, একেবারে কনস্টেবল থেকে শুরু করে আইজি। মানে আপনি শুধু এসপিদের ধরবেন, কনস্টেবল, হাবিলদার, যারা এই যে নির্মম ভাবে মানুষ হত্যা করলো, এসপি ডিআইজি তো গুলি করে নাই, গুলি করেছে কারা? কর্পোরাল, সার্জেন্ট, পুলিশের সার্জেন্ট, পুলিশের হাবিলদার, পুলিশের সিপাহী, তারা রাইফেল দিয়ে, বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেছে। আবু সাইদ যখন এভাবে দাঁড়ালো যে গুলি কর গুলি কর, আবু সাইদকে তো কোনো ডিআইজি বা এসপি গুলি করে নাই। বিনা হুকুমেই একজন সাধারণ পুলিশ, কি র্যাঙ্ক তার জানি না, ইন্সপেক্টর বা জাতীয় কিছু হবে, সে গুলি করলো। আপাদ মস্তক পুলিশ বিভাগের চোখ বন্ধ করে আপনারা ধরে নিতে পারেন 90% বেনজির বলেছে। আমি 90%-এর উপরে আর গেলাম না, কমপক্ষে 90% পুলিশ, সিপাহী থেকে শুরু করে আইজি পর্যন্ত চোর, খুনি, ডাকাত, স্বৈরাচারী, বাংলাদেশের শত্রু। এই যে পুলিশের যে সিপাহীটা হয়েছে কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে, কেন ঘুষ দিয়ে চাকরি নিল? যে 10 লক্ষ টাকা ঘুষ দেব, 10 কোটি টাকা বানাবো। এই বানানোর প্রক্রিয়াতেই তো দেশ চলেছে। হাসিনাও বানিয়েছে, পুলিশ বানিয়েছে। হাসিনার সবচাইতে যে 3টা বিভাগ সবচাইতে করাপ্ট, একটা হচ্ছে আইন বিভাগ, জুডিশিয়ারি। এমন কোন জাজ, ম্যাজিস্ট্রেট, একেবারে লোয়ার কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ছিল না যে বেটা চোর নয়। মানে আপনি চোখ বন্ধ করে 10টা বিচারকের গায়ে হাত দিলে 9টা চোরের গায়ে হাত পড়বে। চোর শুধু চোর না, এরা হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যত রকম অনাচার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, ওদের নাম আপনারা জানেন, নিজামুল হক, এস কে সিনহা, এগুলো বহু বহু, সবগুলাই চোর ডাকাত, ডেভিল। এই ডেভিল গুলো হয় কিছু মারা গেছে, কিছু রিটায়ার করেছে, কিন্তু জাস্টিস খায়রুল হক কিন্তু এখনো জীবিত, নিজামুল হক এখনো জীবিত। তাদের বিরুদ্ধে হাত দেওয়ার সাহস পায় না ইউনূস সরকার। কারণ যেটা আমি কালকেও বলেছি, আগেও বলেছি, ইউনূস সরকার মুন্নি সাহাকেই গ্রেপ্তার করতে পারে না, তাদের কাপড় নষ্ট হয়ে যায়। ওরে বাপরে বাপ, মুন্নি সাহাকে ধরবো, সেখানে আপনার জাস্টিস খায়রুল হককে ধরবে, এই সাহস ইউনূস সরকারেরও নেই, ইউনূস সাহেবেরও নেই, ওদের কারোরই নেই, ইচ্ছাও নেই, সাহসও নেই। ইচ্ছা থাকলেই উপায় হয় ইউনূস সাহেব। আপনি ধোকাবাজি করবেন না, আমরা বুঝবো না, তা তো হয় না। আপনি 6 মাস থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই হচ্ছে, এই সংস্কার করব, 6টা সংস্কার করলেন। আপনার 1 নম্বর সংস্কার হওয়া উচিত ছিল ধরো আর মারো, যারা মানুষ খুন করেছে তাদের ধরো, বিচার করো, ফাঁসি দাও, বিচার করো, যাবজ্জীবন দাও, বিচার করো, 15 বছরের জেল দাও। যেটা আমি বহুবার বলেছি, বিচার করে যাদেরকে আপনারা রেখেছেন জামাই আদরে, ভিআইপির মতো সব হাসাহাসি করছে, পিকনিক করছে, এরা তো সব বন্দী,
হ্যাঁ, আপনার সালমান রহমান থেকে শুরু করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই যতগুলো ডেভিল আছে, এই ডেভিলদের কিন্তু খুব ভালো অবস্থায় আছে। তারা তারা সুন্দর টেলিভিশন দেখছে, ঘরের ভেতরে শুয়ে আছে, আরামে একটা ছুটি কাটাচ্ছে। আর তাদের এক একজনের 10,000 20,000 কোটি টাকা চুরি করা সম্পত্তি আছে দেশের বাইরে। তারা জানে একদিন জামিন পাবো, টুস করে চলে যাব। লুট করা যা তা তো করেই ফেলেছি। এদেরকে একটা চুলও ছিঁড়তে পারছে না ইউনূস সরকার, ছেড়ার ইচ্ছাও নাই, এবং তারা যে রকম সরকার চালাচ্ছেন তাতে সেই ক্ষমতাও নাই। নয়াদিল্লি হুমকি দেবে আর ইউনূস সরকারের লোকজনের প্যান্ট পায়জামা নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই আমি আজকে আপনাদের সামনে যে কথা বলবো, এই যে আওয়ামী লীগের একটা কয়দিন আগে জুম মিটিং হয়েছে, তারা বলছে গোপন। তো কোনো জিনিস জুমে করলে তার গোপন থাকে না, কেন গোপন বললো জানি না। এখন 8-10 জন মধ্য মাঝারি সাইজের আওয়ামী নেতা, জেলা লেভেলের, তারা একটা জুম মিটিং করেছে। একটার চেয়ে একটা অখাদ্য বক্তব্য। তারা গেরিলাকে বলছে গরিলা, যে আওয়ামী লীগের বিরাট গরিলা বাহিনী আছে। আমি তো মনে করেছিলাম আফ্রিকার জন্তু গরিলা, পরে বুঝলাম গরিলা না, এটা গেরিলা। এই অর্ধশিক্ষিত গুলো গেরিলা এবং গরিলার পার্থক্য বোঝে না। তবে যেটা তারা বুঝাতে চাইলো, যে আওয়ামী লীগের হাতে গেরিলা নামে একটা বিরাট সন্ত্রাসী বাহিনী আছে, তারা দেশকে সন্ত্রাসের মাধ্যমে অচল করে দেবে। এবং বাদ সাধলো কারা? ছাত্র জনতা। তারা চিন্তাও করতে পারে নাই যে সুশীল সমাজ যা চিন্তা করে ছাত্র সমাজ সেটা চিন্তা করে না। যে আমি একটা ইউটিউব অনুষ্ঠানে দেখলাম, সার্জিস বলছেন যে আমরা জুলাই মাসে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করলাম, তারা বলল যে না, আমরা এখন কিছু করতে চাইছি না, আমরা হাসিনা সরকারকে এই মুহূর্তে অপসারণ করার কোনো প্রোগ্রাম আমাদের নাই। মন্তব্য নিষ্প্রয়োজন। যাই হোক, তবে এই যে গোপন জুম মিটিং যেটা হলো, তথাকথিত গোপন, সেখানে বলেছে তারা গরিলা বাহিনী দিয়ে দেশকে অশান্ত করে ক্ষমতা দখল করে নেবে, এবং এই প্রক্রিয়ায় তারা কি করবে? জামাতে ইসলামীকে শেষ করে দেবে। আর ওয়াকারুজ্জামান সম্বন্ধে বলেছে আমরা তাকে গুপ্ত হত্যা করে হোক, যেভাবে হোক তাকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দেব। এটা শুনলে আপনাদের কি মনে হয়? যে আওয়ামী লীগ জামাতের উপরে এবং ওয়াকারুজ্জামানের উপরে খুব রাগ করেছে? এটা হচ্ছে ওই যে স্কাইপ কেলেঙ্কারির সময় বিচারক নিজামুল হক যেটা বলেছিল, যে আমার অ্যাটর্নি জেনারেল নাকি না, আমার চিফ প্রসিকিউটর জিয়াউল মালুম বলে যে স্যার, আমি আপনার এজলাসে মাঝে মাঝে খাড়ায়া যামু, আপনি বসায়া দিবেন, লোকজন মনে করব আপনার সাথে আমার কোনো খাতির নাই। ওই খেলা খেলছে আওয়ামী লীগ, নির্বোধ, অতি কাঁচা খেলা। তারা মনে করছে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে বললে আর ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বললে এদেরকে ইউনূস সরকার খুব আদরে যত্নে রাখবেন, সেই জন্যই বলা। তারা জামাত ইসলামীকেও নিষিদ্ধ করতে চায় না। জামাতের আমির তো বলেছেন সারাক্ষণ হাসিনা হাসিনা, আওয়ামী লীগ করলে চলবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। প্রাক্তন জাসদপন্থী ডক্টর শফিকুর রহমান জামাত প্রধান বলেছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের আসলে কোনো গন্ডগোল নেই। ওরা বহুবার সবসময় আওয়ামী লীগ আর জামাত একসঙ্গে মিলে কাজ করেছে। 86 সালের নির্বাচন, 91 পরে খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধাচরণ, সবসময় তারা হরিহর আত্মা। তারা ওই যখন কর্নেল ফারুকদের ফাঁসি দেয়া হলো, তখন জামাত নেতৃবৃন্দ বলেছেন আইনের বিচারক বিভাগের কোনো কথার উপরে আমাদের কোনো বক্তব্য নাই। তো তারা হরিহর আত্মা, পুরনো বন্ধু। এবং ওয়াকারুজ্জামানকে এলিমিনেট করে ফেলবে, তাকে একেবারে কি বলে ওই যে টার্গেট কিলিং করে ওয়াকারুজ্জামানকে গায়েব করে দেবে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই। বা তাদের গরিলা বাহিনী তারা ওয়াকারুজ্জামানকে শেষ করে দেবে। কেন তারা এই কথাটা বলল? ওই যে আমি খাড়ায় যাবো, আপনি বসায় দিবেন, লোকে মনে করবো আপনার সাথে আমার কোনো খাতির নাই।
তারা যখন যেহেতু ওয়াকারুজ্জামানকে বিএনপি গালাগালি করছে, ওয়াকারুজ্জামান বলবে দেখো আমি তো বলেছিলাম আমি তো হাসিনা বিরোধী, আমি তো দেশবাসীকে জীবন রক্ষা করলাম, গুলি করলাম না, মানুষ হত্যা করি নাই, আমার সেনাবাহিনী মানুষ হত্যা করে নাই, এই মিথ্যাচার ওয়াকার করেছে। এখন ওয়াকারের মুখে আরো কথা ফুটবে, তার বুকে জোর বাড়বে এবং সে ইউনূস সরকারের আরো কাছে চলে আসবে যে ওয়াকার তো আওয়ামী লীগের শত্রু। এটা আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি, তারা ইউনূস সরকারকে উৎখাত করবে। তাদের অন্য একটা প্ল্যান হচ্ছে তাদের গরিলা বাহিনী করবে, মানে গেরিলা টেরোরিস্ট, আরেকটা হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে করাবে। এবং সেনাবাহিনীর সবচাইতে তাদের বিশ্বাসভাজন হচ্ছে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজবেন্ড জেনারেল ওয়াকারুজ্জামান। আপনারা সাবধান হবেন। মানে আওয়ামী লীগ যাকে গাল দেবে মনে করবেন আওয়ামী লীগ তাদেরকে ভালোবাসে, তারা জানে ওয়াকারুজ্জামানকে হত্যা করা এত সোজা ব্যাপার না, তবে এটা তারা বলে দিচ্ছে। এবং এটা কিন্তু একটা টেরোরিজমের আওতায় পড়ে। আওয়ামী লীগ টেরর বিস্তার করছে, ইন্টারনেটের মাধ্যমে তারা টেরোরিস্ট কথাবার্তা বলছে, যদিও তারা মিন করছে না। মিন না করলেও আপনি একটা দেশের সার্বভৌম দেশের সেনাবাহিনীর প্রধানকে হত্যা করবেন, এই ধরনের কথা আপনারা ছাড়ছেন। এই অজুহাতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। যাই হোক, আপনারাই বিচারের ভার আপনাদের হাতে। আওয়ামী লীগ কেন ওয়াকারুজ্জামানকে এত নিন্দা করলো, জামাতকে নিন্দা করলো, কারণ একটাই, এদেরকে তারা ক্ষমতার কাছাকাছি দেখতে চায়। তো এটা খুব একটা মজার খেলা চলছে। তবে আমি মনে করি, আমি খুব আশাহত হয়েছিলাম, আমি এখন আশাবাদী যে ছাত্র জনতা বিপ্লবের রাস্তা ছাড়েনি। হাসিনা আরেকটা গন্ডগোল লাগাবে, তার টুঙ্গি পাড়ার সমস্ত কিছু গায়েব হয়ে যাবে, ৩২ নম্বরের কাছে চলে যাবে। তো ওইটা এখন বোধহয় হাসিনা করবে না, তবে ওইটাই যথেষ্ট না। এখন এই যে অপারেশন ডেভিল হান্ট সরকার যদি সত্যি মিন করে থাকে, তাহলে ৬৪টা এসপি, ডিসি, ইউএনও এবং একেবারে সেকশন অফিসার থেকে সেক্রেটারি পর্যন্ত যেগুলো আছে, ধরেই নেবেন কমপক্ষে ৯০ জন আওয়ামী ঘরানার, তা না হলে চাকরি পেত না। পুলিশে এবং সিভিল সার্ভিসে চাকরি নিতে হলেই বাপ দাদার খোঁজ নিয়ে তাদের চাকরি দেয়া হতো। এরা কোন কাদেরকে ভোট দেয়, আওয়ামী লীগকে দেয়, বিএনপি কে দেয় না জামাতকে ভোট দেয়, এটা জেনেই ইন্টারভিউ করে তাদেরকে সিলেক্ট করা হতো। আইএসএসবিতেও, আর্মি, এয়ারফোর্স, নেভিতেও তাই, এবং ব্যুরোক্রেসি পুলিশেও তাই। এরা সব আওয়ামী লীগের লোকজন। কেউ ভোল পাল্টেছে চাকরি রাখার জন্য, এখন আওয়ামী লীগ থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু আমি খুশি যে বেনজির আহমদ ওদের স্বরূপটা তুলে ধরেছে। কি উদ্দেশ্যে তুলে ধরেছে জানি না, সে বলেছে ৯০ জনই তো আমাদের লোক পুলিশের, এটা সত্য কথা। সুতরাং যারা অপারেশন ডেভিল হান্ট করছেন তাদের আমি বলি, এই ৯০ জনকে আপনারা খুঁজে বের করেন। পুলিশ, সেনাবাহিনী, ব্যুরোক্রেসিতে যারা আছে আওয়ামী, তাদেরকে ধরেন। না ধরলে ছাত্র জনতাই কিন্তু আপনাদের আবার ৩২ নম্বরে যা করেছে সেটা করে দেবে। আমি কিন্তু একটু আশাবাদী। আর আবার আমি সুশীলদের বলছি, আপনারা না বুঝে এত লাফালাফি করবেন না। দেশে কোনো অরাজকতা হচ্ছে না। ছাত্র সমাজ ৩২ নম্বর থেকে শুরু করে এই ফ্যাসিবাদের যে প্রাসাদ গুলো ভেঙে দিয়েছে, তাদের সবকিছু ভেঙে ফেলছে। এটা সিম্বলিক মূল্য ১০০০ কোটি টাকা। এটা আমাদের জন্য একটা ভালো খবর যে ভবিষ্যতের হাসিনারা, ভবিষ্যতের আওয়ামীরা যারা এই ধরনের কাজ করবে, তাদের জন্য একটা শিক্ষা হয়ে গেল যে বাপের নামে স্ট্যাচু বানালেই ওর ক্ষমতা পার্মানেন্ট হয়ে যায় না। জনগণ তাদের ঠিক যেখানে তাদের আওকাত মনে করিয়ে দিল, যেখানে মুজিবের স্থান, যেখানে হাসিনার স্থান, ওইখানে জনগণ নিয়ে গেল এবং বারবার জনগণ সেটা করবে। এটা কোনো অ্যানার্কি নয়, এটা বিপ্লব, এটা দেশপ্রেমের বহিঃপ্রকাশ মাত্র। আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক এবং বাংলাদেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং এই কোমর ভাঙা সরকার একটু হলেও যেন কোমরের শক্তি সঞ্চয় করে এই যে অপারেশন ডেভিল হান্ট যেটা করেছে, দে শুড মিন হোয়াট দে সে। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।
সবচাইতে বড় কলঙ্ক হচ্ছে আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু এখনো বস, উনি ইচ্ছা করলে এক কলমের খোঁচা দিয়ে ডক্টর ইউনূসকে বরখাস্ত করতে পারেন এবং তখন ডক্টর ইউনূস আদালতে গেলেও কিন্তু জিতবেন না। আদালত বলবে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, উনি আপনাকে বরখাস্ত করেছে, আপনি কে? আপনি এখন যান, আপনি গ্রামীণ ব্যাংকে চলে যান, আপনার কোনো অধিকার নেই। এই কাজগুলো ডক্টর ইউনূস বিপ্লব বোঝেনও না, বুঝতেও চান না। ইউনূস সাহেব বোঝেন না, উনি কিছু করতে পারেন না। উনার তো উচিত ছিল ওয়াকারুজ্জামানকে মিথ্যাচারিতার জন্য তাকে গ্রেপ্তার করা। ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী একটা মানুষও হত্যা করে নাই, সেনাবাহিনীর গুলিতে 5 জন আহত হয়েছে। থাপ্পড় মারা উচিত ছিল ওয়াকারুজ্জামান হাসিনার বোনের জামাইকে। আওয়ামী লীগ নামে কোনো দলকে আমরা নিবন্ধিত হতে দেব না। ওয়ান্ডারফুল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, তারপরে রুহুল কবির রিজভী, এদের যে কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, ভারতে যাওয়া, মোদির কাছে গিয়ে পা ধরা, এগুলো দেখলে আমরা বুঝতেই পারছি এরা কোন টিমের লোক। আয়াতুল্লাহ খোমেনি বিদেশে বসে ইরাকে, তারপরে প্যারিসে বসে উনি ইরানের বিপ্লব সাধন করেছেন। তখন ইন্টারনেটও ছিল না, টেপ রেকর্ডারে টেপ করে করে স্মাগল হয়ে ইরানে আসতো, ওরা মাল্টিপল কপি করে ওগুলো ডিস্ট্রিবিউট করতো। ওইটাই তাজ ভাই, ওইটাই শেখ হাসিনা ফলো করার চেষ্টা করছে। আমি ওখানে পরে শেখ হাসিনা ডাজন্ট কাম নিয়ার খোমেনি। কোথায় আপনি মানে মানে কিসের কি, মানে কার সঙ্গে কিসের তুলনা করছেন? যাই হোক, এখন বিদেশ থেকে করবেন, হোচিমিন ভিয়েতনামে বিপ্লব করেছেন বিদেশে বসে বসে, বহুদিন বিদেশে ছিলেন। উনি মারা যাওয়ার পরে 69 সালে হোচিমিন মারা গেলেন, ভিয়েতনাম একত্রিত হলো 1975 সালে। সুতরাং দেশ বিদেশে বসে কোটি কোটি লোক, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে পাঠায়, তারা একসময় রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। তার একটা প্রতিদান আপনাদের দিতে স্বীকার করতেই হবে। এখন টিপুর কথায় আমি আসছি, তার কথাটা আমার খুব ভালো লেগেছে যে সরকার বসে থাকবে 6 মাস যাবত, বিপ্লব হয়েছিল, এটা এখন ইতিহাস হয়ে যাচ্ছে। যে কথা আমার টক শোতে আমি মানে সবসময় বলি যে এই সরকার ইউনূস সরকার নয়, এই সরকার ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুলের সরকার। এবং ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুল মানে ভারত এবং আওয়ামীদের সরকার। কাদের উপদেষ্টা করবেন, কি করবেন ঠিকঠাক করাই ছিল, শুধু আসিফ নজরুলের জায়গায় ভাগ্যক্রমে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে গেলেন। আমি বারবার বলেছি, আপনারা 84 বছর বয়সের সবচাইতে বড় কলঙ্ক হচ্ছে আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পু এখনো বস, উনি ইচ্ছা করলে এক কলমের খোঁচা দিয়ে ডক্টর ইউনূসকে বরখাস্ত করতে পারেন এবং তখন ডক্টর ইউনূস আদালতে গেলেও কিন্তু জিতবেন না। আদালত বলবে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট, উনি আপনাকে বরখাস্ত করেছে, আপনি কে? আপনি এখন যান, আপনি গ্রামীণ ব্যাংকে চলে যান, আপনার কোনো অধিকার নেই। এই কাজগুলো ডক্টর ইউনূস বিপ্লব বোঝেনও না, বুঝতেও চান না। তিনি রাজনীতি বোঝেনও না, বুঝতেও চান না। তিনি মনে করেন বাংলাদেশের একটা অর্থনৈতিক সমস্যা আছে। অর্থনৈতিক সমস্যা বলে কোনো পৃথিবীর কোনো দেশের কোনো সমস্যা নাই। সমস্ত সমস্যা রাজনৈতিক, এবং অর্থনীতি কিভাবে চালাবেন মূলত রাজনৈতিক এবং সাংস্কৃতিক, কালচারাল ক্রাইসিস অফ কালচার, ক্রাইসিস অফ ইকোনমিক্স বলে কিছু নাই। ইকোনমিক ক্রাইসিস তখনই হয় যখন কালচার পলিটিক্সটা ঠিক মতো চলে না। পলিটিক্স ইজ পার্ট অফ কালচার। কালচার এবং পলিটিক্স একই জিনিসের দুই রূপ। এটা ডক্টর ইউনূস বোঝেন না, যে জন্য উনি বললেন তাড়াহুড়া করে উপদেষ্টার মন্ডলী বানানো হয়েছে, সামনে যাকে পাওয়া গেছে তাকে ধরে উপদেষ্টা বানিয়ে দিয়েছি, এটাও উনি বলেছেন। এগুলো কোনো ম্যাচিউর কথাবার্তা না। এখন যে কথাটা হচ্ছে বিপ্লব বেহাত হয়েছে, এটাই তো আশঙ্কা। এই আশঙ্কার প্রতিফল হচ্ছে 32 নম্বর বিল্ডিং ভাঙা। এখন প্রথম হাসিনা যখন বক্তৃতা দিল, তখন কেন করা হলো না? নানক স্টেটমেন্ট দিল, তখন কেন হলো না? যেটা 6 মাস আগে হয় নাই, 6 মাস পরে সেটা হবে না তা বলা যায় না। 6 মাস আগে তো লোকে মনে করতো ডক্টর ইউনূস বসেছেন, উনি ঠিকঠাক করে ফেলবেন। আমি তো নিজেই বলেছি ইউনূস সাহেবের 3-4 বছর ক্ষমতায় থাকা উচিত। আমি তারেক রহমানকে সমর্থন করে বলেছি যে এখন ইউনূস সাহেব ঠিক থাকলেই বাংলাদেশ টিকবে। আমি ইউনূসকে তো মাথার উপর তুলে দিয়েছি, কিন্তু উনি তো ফেল করলেন।
এই যারা লোক হত্যা করেছে, এই যে র্যাবের হেলিকপ্টার দিয়ে যে পাইলট গুলি করে মানুষ মারলো, ওই পাইলটকে কি ধরা যায় না? ওই দিন ওই সময় কার ডিউটি ছিল এটা বের করার সাহস ডক্টর ইউনূসের নাই, কেননা ওয়াকারুজ্জামান একটা পারমিশন দেবে না। আমি ডক্টর ইউনূসকে হলে বলতাম, এটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতাম, এই যে আমার হাত পা বাঁধা, একদিকে আসিফ নজরুল, আরেকদিকে ওয়াকারুজ্জামান, আরেকদিকে চুপ্পু, আরেকদিকে ভারত, আমি তাদের দ্বারা চারদিক দিয়ে তারা আমাকে ঘিরে রেখেছে, আমার 2 পয়সার দাম নাই, 2 পয়সা ক্ষমতা নাই, রাখেন সংস্কার, রাখেন সরকার, আমি এই মুহূর্তে রিজাইন করছি বলে উনি চলে যেতেন। উনি মাথা করে রাখতাম, উনি ধরি মাছ না ছুঁই পানি, আপনি পানিতে নামবেন, সরকার প্রধান, আপনার একটা অ্যাকশন। আয়না ঘরে কারা ছিল, যারা করেছে আয়না ঘর, তাদেরকে ধরছেন না। ডিজিএফআই চিফ ছিল হামিদুল হক, লিস্টই দিয়েছে এই যে আমাদের ইলিয়াস, কোন কোন পুলিশ অফিসার, কোন কোন ব্যুরোক্র্যাট, কোন সেক্রেটারি, কোন অ্যাডিশনাল সেক্রেটারি, কোন কোন জেনারেল। এটা তো রকেট সায়েন্স না। হাসিনার আমলে যারা ব্রিগেডিয়ার হয়েছে, ব্রিগেডিয়ার এন্ড অ্যাবাভ, সবগুলো হাসিনার লোক। যে জন্য বেনজির খুব বুকে জোর দিয়ে বলতে পারছে 90% পুলিশের লোক আওয়ামী লীগের লোক। এটার জন্য তো আমরা বেনজিরকে ধন্যবাদ দিতে পারি। এটাই আসল কথা। বেনজির বলছে আমরা বিশ্বাস করছি ইউনূস সাহেব বোঝেন না, উনি কিছু করতে পারেন না। উনার তো উচিত ছিল ওয়াকারুজ্জামানকে মিথ্যাচারিতার জন্য তাকে গ্রেপ্তার করা। ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী একটা মানুষও হত্যা করে নাই, সেনাবাহিনীর গুলিতে 5 জন আহত হয়েছে। থাপ্পড় মারা উচিত ছিল ওয়াকারুজ্জামান হাসিনার বোনের জামাইকে। থাপ্পড় মেরে ইউনূস বলতে, এত বড় সাহস তোর, এত বড় কথা বলিস, তুই এক্ষুনি বরখাস্ত। কিন্তু বরখাস্ত করার অধিকার ইউনূসের নাই, ওইটা চুপ্পুর কাছে। শাহাবুদ্দিন চুপ্পু বরখাস্ত করবে, এই অ্যারেঞ্জমেন্টে উনি গেছেন। উনি সবকিছু, কিন্তু উনি কিছুই না। এই জন্যই জনগণ যে রাস্তায় নেমেছে, এনার্কি বলেন আর যাই বলেন, এই এনার্কির অনেকে তো বলে যে এখানে জনগণের সংখ্যা খুবই কম, এখানে অনেকে বলছে যে শিবিরের বিএনপি কম, বিএনপি আছে কি নাই সেটাও অনেকে, মানে বিএনপি তো বলছে বিএনপি নাই। কারা কোন পার্টির লোক, এত হাজার হাজার লোক সারা দেশে, শুধু ঢাকায় যে হয়েছে তা তো না, সারা দেশে বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙা হচ্ছে। এর পেছনে জনগণের উৎসাহ ছিল না, এবং সরকার নিশ্চয়ই চাইতো বলেই হলো। সরকার যদি ইচ্ছা করতো পুলিশ দিত, তার রিস্ক ছিল, পুলিশ দিলে আবার জনগণ পুলিশের বিরুদ্ধে যেত। সরকার ওই রিস্কটা নেয় নাই। কিন্তু সরকার পরোক্ষভাবে হলো বলে ভাবলো আওয়ামী লীগের ইমেজ শেষ হয়ে যাক, তাহলে আমরা অন্তত পক্ষে এখন শুধু বিএনপি জামাতকে ফেস করব। আওয়ামী লীগ হ্যাজ বিকাম ইররিলেভেন্ট, আওয়ামী লীগ হ্যাজ বিকাম হিস্ট্রি। আমি তো মনে করি আন্দোলনের সবচেয়ে ভালো ফল হয়েছে কি, বিএনপির সালাউদ্দিন সাহেব বক্তব্য রাখতে বাধ্য হলেন, যে উনি বললেন আওয়ামী লীগ নামে কোন দলকে আমরা নিবন্ধিত হতে দেব না। ওয়ান্ডারফুল। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, তারপরে রুহুল কবির রিজভী, এদের যে কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, ভারতে যাওয়া, মোদির কাছে গিয়ে পা ধরা, এগুলো দেখলে আমরা বুঝতেই পারছি এরা কোন টিমের লোক, কোন জার্সি পরে কোন টিমের জন্য খেলা খেলছেন। এদের মুখ চিরতরে বন্ধ হয়ে যাবে এই আন্দোলনের ফলে। এই আন্দোলনটা এই জন্য আমি এনার্কি, বাড়ি ভাঙ্গার সিম্বলিক ব্যাপার থাকতে পারে, আমি সিম্বলিজমে বিশ্বাস করি না, কিন্তু এখানে বিপ্লবের জন্য এখানে তো অনেকে ষড়যন্ত্র পাচ্ছে, মানে ষড়যন্ত্র প্ল্যানিং। আপনি কেউ বলবেন প্ল্যানিং, কেউ বলবেন কনস্পিরেসি, দুটো একই জিনিস। আমি যেটা প্ল্যান করি, আপনি ওই কাজটা পছন্দ না করলে বলবেন ডক্টর হাশমি কনস্পিরেসি করছে, আর যারা আমার কাজটাকে সমর্থন করবেন তারা বলবেন ডক্টর হাশমি হ্যাজ প্ল্যান্ড সামথিং। একই জিনিসের 2 রকম ইন্টারপ্রিটেশন দেওয়া। তারপরে কেউ এটাও বলছে যারা যুদ্ধ বিরোধী তারাই এই কাজটা করেছে, তারা চায়নি যে। আর এটা তো শেখ হাসিনা, মেজর ডালিম, কর্নেল ফারুক, কর্নেল রশিদ, সবাইকে তো বলছে এরা পাকিস্তানপন্থী। সবগুলো ডেকোরেটেড, শুধু মুক্তিযোদ্ধা না, ডেকোরেটেড মুক্তিযোদ্ধা। তারা বীর উত্তম, বীর প্রতীক, এ সমস্ত নিয়ে তারা পাকিস্তান থেকে পালিয়ে এসে, 5-6 জন তো পাকিস্তান থেকে পালিয়ে এসে যুদ্ধ করেছেন, মুজিবকে মেরেছে। পারসেপশনটা হাসিনাই তুলে দিয়েছে বাইরের জগতেও, তাই ভারতীয়রা তাই মনে করে পাকিস্তানপন্থীরা এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য শেখ মুজিবকে হত্যা করেছে। এর চেয়ে বড় মিথ্যা কথা তো হতে পারে না। সবাই
মুক্তিযোদ্ধারাই মুজিবকে হত্যা করেছে, বরং মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন এবং পাকিস্তানে গেছেন। আমার বইতে আমি লিখেছি, দলিল দস্তাবেজে বলা যায় তিনি 7ই মার্চের বক্তৃতার ওইভাবে স্বাধীনতা ঘোষণার কথা করেননি, স্বাধীনতা ঘোষণার কথা উনি বলেনও নাই। উনি বলেছেন আমাকে এরা মেরে ফেলবে, পাকিস্তান আর্মির কাছে উনি বলেছেন। যাই হোক, সেখানে আমি যাচ্ছি, আমার কথা আমি শেষ করছি। বিপ্লব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে বা হচ্ছে বলে লোকের যে পারসেপশন, দ্যাট ম্যাটার্স। এই যে এতগুলো লোকের বিচার হচ্ছে না, ওয়াকারুজ্জামান বলল আমার কাছে 600 না 700 লোকের নাম বলে নেই, লিস্টটি ছিল, আমি তাদেরকে আশ্রয় রেখেছিলাম, ওদেরকে ছেড়ে দিয়েছি। ডক্টর ইউনূসের যদি হ্যাডম থাকতো, যেটা কথ্য ভাষা যে হ্যাডম, ওয়াকারের ঘাটটা ধরে বলতো এই যে লিস্ট এখন 10 মিনিটের মধ্যে লিস্ট দিবি, নইলে তুই বাড়ি চলে যাবি। কিন্তু সেই অধিকার ডক্টর ইউনূসের নাই। কেন? সেই অধিকার চুপ্পুকে সরানোর অধিকার। আরে যে সরকার মুন্নি শাহকে গ্রেফতার করতে পারে না, সেই সরকার বিপ্লব সাধন করবে। জনগণ অতিষ্ঠ হয়ে গেছে বলেই এই ঘটনাটা ঘটলো। অ্যানার্কি, মাও জেতুংয়ের কথা আমি আবার বলছি, মানে জনতা এই ঘটনা না ঘটিয়ে সরকারকে কেন চাপ দিচ্ছে না? সরকারকে চাপ দেবে কেন? ছাত্ররা কেন সরকারকে চাপ দিচ্ছে না? তারা জানে সরকার অথর্ব, সরকার আওয়ামীদের দ্বারা পরিচালিত। সরকার, ভারতীয়রা সবসময় একটা বি টিম সি টিম রাখে। আওয়ামী লীগ ছিল এ টিম, বি টিম ছিল আসিফ নজরুলরা। যে এবং সেই জন্য লক্ষ্য করবেন, আসিফ নজরুল যখন হাসিনার বিরোধিতা করেছে এই গত 15 বছর, তাকে কিন্তু পুলিশ ইন্টারোগেট করে নাই, গ্রেপ্তার করে নাই। ওর চেয়ে অনেক নরম কথা বলার জন্য লোকজন গ্রেপ্তার হয়েছে, গুম হয়েছে। কারণ আসিফ নজরুল তাদের দিল্লির লোক, এবং সেই জন্যই তো আসিফ নজরুলকে দিয়ে ওয়াকারুজ্জামানও দিল্লির লোক। তারা সরকার গঠন করে ফেলেছিল ইউনূসকে বাদ দিয়ে। ছাত্রদের বিরোধিতার জন্য পরে তারা ইউনূসকে রাখতে বাধ্য হলো, এবং ইউনূস ওটা হয়ে কৃতার্থ হয়ে গেলেন। উনি বললেন না, ওনার সবগুলা মামলা বাতিল হয়ে গেল। ওনার এই বলার সাহস হলো না, খালেদা জিয়ার এতগুলো মামলা, মাহমুদুর রহমানের এতগুলো মামলা আছে, ওইগুলো উইথড্র না করলে আমার মামলাগুলো উইথড্র করে গিয়ে আমি প্রধান উপদেষ্টা হব, তওবা তওবা, আমি হতে পারবো না, সব মামলা খারিজ করব। উনি স্বার্থপরের মতো কাজ করেছেন। উনি চিন্তা করেছেন আমার মামলাগুলো যাবে, বাবাই ঝামেলার মধ্যে কোর্টে যাওয়া, 8 তলায় লিফট ছাড়া ওঠানামা করা, এগুলো এই বুড়া বয়সে সম্ভব না। উনি একটা সুবিধাবাদী লোকের সুবিধাবাদী চরিত্রটা তুলে ধরেছেন। সরি টু সে দিস। এখন সেই জন্য টিপুর কথা আমি বলছি, ইউকে থেকে যিনি বলেছেন, জনগণ ফ্রাস্ট্রেটেড, এবং এই ফ্রাস্ট্রেশনের আউটলেট থাকে। লোকে ফ্রাস্ট্রেশনের ফলে হয় কি, সুইসাইড করে অথবা মার্ডার করে। সুইসাইড, মার্ডার এবং অ্যানার্কি লোকে কখন করে? আইনের প্রতি যখন আপনার শ্রদ্ধা থাকবে যে বিচার চাইলে বিচার পাওয়া যাবে, তখন কিন্তু আপনি কাউকে হত্যা করবেন না। তারা জানে ইউনূস সরকার অথর্ব, তারা কিছু করবে না। আর ইউনূস সরকারও জানে ছাত্ররা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নামছে, ভালোই তো, আমরা একটা অ্যাডভান্টেজ দেবো, আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেব। এবং পুলিশ পাঠানোর সাহস পায় নাই, যে ভুয়া বলে পুলিশের সঙ্গে হাঙ্গামা মারামারি লেগে যাবে। সুতরাং যেটা ঘটেছে ওটা ঘটা উচিত ছিল, আগে কেন ঘটে নেই, এখন কেন ঘটলো, এই বিতর্কে যাওয়ার প্রশ্ন আসে না। এই যে অবান্তর, কারণ 6 মাস আগে লোকে বিশ্বাস করতো, আমি তো 2 মাস আগেও 3 মাস আগেও বিশ্বাস করতাম জিনিস সাহেব এটা করে দেখাবে। উনি কিছুই ডেলিভারি করবেন না। উনি পার করে দিয়ে কোনো রিফর্ম টিফর্ম কিছুই হবে না। একটা নির্বাচন একটাই বানাবেন উনি, কেয়ারটেকার সরকার বানিয়ে দিয়ে নির্বাচন করে দিয়ে বিএনপি বা যে আসুক, এরকম একটা ঘটনা ঘটবে আরো 1.5-2 বছর পরে। এই ইমিডিয়েটলি এটা করা সম্ভব না বলে আমি মনে করি। এখন আমার শেষ কথা, আপনি যে প্রশ্নটা করলেন, জয়সওয়াল যে কথা বললেন ভারতের, যে হাসিনা যেগুলো বক্তৃতা দিয়েছে তার কথা, কিন্তু তাকে তো ওয়ার্ন করা হয়েছিল। ডক্টর ইউনূসকে আমি তখন বলেছিলাম খুব বীরত্বের কাজ করেছেন উনি। মোদীকে বলেছিলেন তোমার দেশে বসে হাসিনা যেন বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে কথাবার্তা না বলে। ওইটা কিছুদিন বন্ধ ছিল, ওইটা আবার মোদী ইগনোর করে চালু করলো। ওইটাকে ডক্টর ইউনূস আবার রিভার্ট করতে পারেন নাই, বন্ধ করাতে পারেন নাই। এখন পাকিস্তানের রাষ্ট্রদূত বা ফরেন অফিস যে বক্তব্য দেবে সেটাও অনভিপ্রেত। আমরা কাকে সারি না সারি, কার বাড়ি ভাঙি বা না ভাঙি,
এগুলো বক্তব্য দেওয়া, এবং ওই যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার মানে এটা 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 ঠিক ভারতের প্ররোচনায় বাংলাদেশিরা স্বাধীনতা যুদ্ধ করেনি, এটা তো ধৃষ্টতা। বাংলাদেশিরা 1971 সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল এবং ভারতের উস্কানিতে না, তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছিল। এর বিরুদ্ধে কটাক্ষ করার পাকিস্তানি যে এমবাসির যে কথাবার্তা, যারাই বলে ফরেন অফিসের কথাবার্তা, আমি প্রচন্ড নিন্দা করি। তবে ভারতের তো তার ডাবল রোল প্লে করছে, এবং ভারত জানে বাংলাদেশে একটা ভারতপন্থী সরকার না থাকলে ভারতের এই ট্রানজিট, ভারতের এই যে ইলিগাল যত সুযোগ সুবিধা, ট্রেড ডেফিসিট, এগুলো থাকবে না। তারা বিদ্যুৎ পাঠাবে, গাড়ি পাঠাবে, ট্রাক পাঠাবে, বাস পাঠাবে। এই যে যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হলো পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে, আমি তো তার ঘোর বিরোধিতা করেছি। আমি বলেছি ভারতের সবচেয়ে বড় পণ্য হচ্ছে হাসিনা, হাসিনাকে রেখে আপনার এক দফা আন্দোলন ভারতীয় পণ্য বর্জন করো। কিছু ভারতীয় পণ্য বর্জনের জন্য তো হাসিনার উৎখাত হয় নাই, হাসিনার উৎখাত হয়েছে ছাত্র জনতা। দেশে বিদেশ থেকে যে উৎসাহিত হয়ে তারা যে আন্দোলন করলো, রাস্তায় নামলো এবং এই যে রেমিটেন্স বন্ধ করলো, এগুলোর ফলেই কিন্তু হাসিনা উৎখাত হল। এর জন্য না, ভারতীয় পণ্য বর্জনের জন্য না, যেটা আমি বিরোধিতা করে আনপপুলার হয়েছি। আমি, আমার অনেক সাবস্ক্রাইবার চলে গেছে, আমার রেটিং অনেক কম, আমার অনুষ্ঠানের কম লোকে দেখে, কিন্তু আমি সত্য কথা বলে যাই। আমি 10 জন শুনুক আর 10,000 লোক শুনুক, যায় আসে না। আমি শেষ করছি এই কথা বলে যে জনগণকে রাস্তায় নামতে বাধ্য করেছে সরকারের নিষ্পৃহতা, সরকারের ধরি মাছ নাছুই পানি এবং দুর্বলতা। সরকার সিদ্ধান্ত, সকালবেলা এক কথা বলেন, বিকাল বেলা আরেক কথা বলেন। ইউনূস সাহেব এক কথা বলে বিদেশে চলে গেলেন, ইলিশ মাছ আর রপ্তানি করবো না। তার উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বললেন যে আমাদের ইলিশ হয়েছে এবার, আমি এবার, উনি ইলিশ মাছ রপ্তানি করলেন। এই যে সরকার, মানে উনিও ইকোনমিস্ট, সালেউদ্দিন সাহেব আমার বন্ধু লোক, বড় ভাই বন্ধু লোক। ওই ইকোনমিক্সটা শুধু ইকোনমিক্সের ঠুলি পড়ে বসে থাকে যে মাছ রপ্তানি করলে আমাদের এত টাকা আসবে। আরে ইলিশ মাছ রপ্তানি করে যদি আমাদের 1000 কোটি টাকা রোজ আয় হতো, তাহলেও ওটার চাইতে বেশি ইম্পর্টেন্ট ছিল ভারতকে থাপ্পড় মারা। আমি খুব খুশি হয়েছিলাম ডক্টর ইউনূস বলেছেন আমরা আর ভারতে ইলিশ মাছ পাঠাবো না। ওনার উপদেশটা করলেন, ডক্টর ইউনূস তাকে জবাবদিহি করতে পারলেন না। আমি নিষেধ করে দিয়েছি, তুমি কেন ইলিশ মাছ রপ্তানি করবে। অসংখ্য ধন্যবাদ, আমরা অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করছি, ইলিশ মাছ রপ্তানি করা ইলিশ মাছ রপ্তানি করার ঘটনা না, এর পেছনে রাজনীতি ছিল। এর পেছনে বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে, আমরা যে বাঘের বাচ্চা, ভারতের আমরা কথা শুনে কাজ করি না, ভারতকে খুশি করার জন্য আমরা রাজনীতি করি না, এই মেসেজটা পর্যন্ত ইউনূস সরকারের উপদেষ্টা, ইকোনমিক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন সাহেব বুঝলেন না। ইকোনমিস্টরা শুধু ইকোনমিস্টের ঠুলি পড়ে থাকেন, রাজনীতি এবং সংস্কৃতি বুঝতে চেষ্টা করেন না। আমার শেষ বক্তব্য হচ্ছে, আমি দুঃখিত যে আমার বাইরে যেতে হবে, আমি থাকতে পারছি না, আপনাদের আমি পরে দেখব। যে আমার শেষ বক্তব্য হচ্ছে এই যে সরকার এই 32 নম্বর থেকে সবকিছু ভাঙাচোরা করার জন্য জনগণকে বাধ্য করেছে, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কিন্তু এর দ্বারা দুটো উপকার হয়েছে, একটা হচ্ছে বিপ্লব মরে গেছে, এটা যেন লোকে মনে না করে। আর 2 নম্বর উপকার হচ্ছে আওয়ামী লীগ এখন বুঝে গেছে যে তাদের পক্ষে দাঁড়ানোর মতো পুলিশ বলেন, আর্মি বলেন, জনতা বলেন, কেউই তাদের পক্ষে আর হেলমেট বাহিনী, ওই হকি স্টিক, ওই ছুরি, ওই পিস্তল নিয়ে আর নামতে পারছে না। যদি তাদের এতই সমর্থন থাকতো, 32 নম্বরের বাইরে 10,000 আওয়ামী লীগের হাজির হইতো বন্দুক টন্দুক নিয়ে। রমনা থানার থেকে পুলিশ আসতো, কয়েক হাজার পুলিশ আসতো, যারা বঙ্গবন্ধুর যোদ্ধা। সুতরাং ভালো কাজ হয়েছে এটা। এনার্কি বলেন আর যাই বলেন, আমি শেষ করছি, মাও জেদুং বলেছিলেন বিপ্লব কোনো নরম জিনিস না, আরামদায়ক জিনিস না। নাথিং সফট আর গুড অ্যাবাউট রেভলিউশন। কঠিন পথে যেতে হয়, এটা কোনো ডিনার পার্টি না। এই বিপ্লব ব্যর্থ হলেও, এই যে বিপ্লব 47 সালে হওয়ার কথা ছিল সেটা 2025-এ হয় নাই, 27-এ হবে, 2030-এ হবে, 2040-এ হলে হবে। কিন্তু জনগণ যতক্ষণ তাদের অধিকার না পাবে তারা যুদ্ধ করেই যাবে, এটাই আমার বিশ্বাস। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জেনারেল ওয়াকার সাহেবকে নিয়ে শুরু থেকে সন্দেহ, যদিও তিনি অস্ত্রের মুখে হোক, জীবন বাঁচানোর জন্য হোক, তিনি ছাত্রদের পক্ষ নিয়ে তিনি হাসিনাকে বিদায় করেছেন।
এখানে অনেক আলোচনা যা তিনি হাসিনাকে বুঝিয়ে বিদায় করেছেন, তিনি বলেছেন সামরিক শাসন হবে, আপনি আবার আসবেন। এটা মেনেই হয়তো শেখ হাসিনা গিয়েছেন এমন আমার ধারণা, কিন্তু আরও অনেক বিশ্লেষণ আছে। তো ওয়াকারের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, তো সেখানের কারণেও কিন্তু ওয়াকার সাহেবের সাথে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য হয়তোবা ওয়াকার সাহেবকে যেন জনগণ সন্দেহ না করে, ওয়াকার সাহেবের প্রতি মানুষ যেন কোনো রকমের তীর ছুঁড়তে না পারে, এই জন্য ওয়াকার সাহেবকে উল্লেখ করা হয়েছে যে এই ওয়াকারকে আমরা প্রথম টার্গেট করব। কিন্তু আসলে বিষয় হচ্ছে এই যে মিটিংগুলো হয়, এই মিটিংগুলো ফাঁস হয় কীভাবে, কারা ফাঁস করে, কেন ফাঁস করে? আমার মনে হয় তারা নিজেরাই কিছু কথা ফাঁস করতে চায়, এজন্যই তারা ফাঁস করায়, মানুষকে আতঙ্কিত করার জন্য, কিছু কথা লিক করার জন্য। তাদের মূলত সামনের যেই তার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রগুলো মোকাবেলা বা সহজ করার জন্য। যে প্রতি আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন।